This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সীমান্তে অনুপ্রবেশ আশঙ্কা, জালে একের পর এক পাসপোর্ট জালের চক্রী। স্টেট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে এবার থানায় থানায় পাঠানো হলো নির্দেশিকা। পাসপোর্টের আবেদন এবং নিষ্পত্তি সংক্রান্ত লগইন আইডি পাসওয়ার্ড এবার থেকে থাকবে এসপি বা সিপিদের কাছেই। আরও বিস্তারিত জানবো, কথা বলবো সরাসরি আমাদের সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, তাহলে নতুন যে গাইডলাইন পাঠানো হলো বা নতুন যে নির্দেশিকা পাঠানো হলো তাতে কোন কোন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে? দেখো, নতুন যে নির্দেশিকা রয়েছে তার মধ্যে প্রথম যেটা নতুন, একেবারে নতুন নির্দেশিকা, সেটা হলো এবার থেকে এই পাসপোর্ট ভেরিফিকেশন এবং পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে দায়বদ্ধ করা হলো প্রত্যেক জেলার পুলিশ সুপার এবং কমিশনারগুলির ক্ষেত্রে পুলিশ কমিশনারকে। এবং গতকাল ইমেল মারফত স্টেট ইন্টেলিজেন্স ব্রাঞ্চের থেকে প্রত্যেক জেলা এবং প্রত্যেক পুলিশ কমিশনারেটে যে ইমেল গিয়েছে বা যে নয়া নির্দেশিকা গিয়েছে সেগুলো একটু তোমাকে জানাতে চাইব। সেই নির্দেশিকায় বলা হয়েছে যে পাসপোর্ট ভেরিফিকেশন বা এনকোয়ারি প্রক্রিয়া শক্তিশালী করতে এবার থেকে গ্রাউন্ড এনকোয়ারি করবে সংশ্লিষ্ট থানা, অর্থাৎ যিনি আবেদনকারী তিনি যে থানা এলাকার অধিবাসী সেই থানা তার বাড়িতে গিয়ে একেবারে গ্রাউন্ড রিপোর্ট তৈরি করবে যে তার নামে কোনো পুরনো অপরাধের মামলা রয়েছে কিনা, তিনি আদৌ ভারতীয় কিনা, সেই বিষয়গুলি যাচাই করবে। দ্বিতীয় যে নির্দেশিকার কথা জানাতে চাইব, যেটা বলা হয়েছে যে থানার ওসিদেরকে সেই এনকোয়ারি রিপোর্টের মাধ্যমে, অর্থাৎ যিনি গ্রাউন্ডে গিয়ে এনকোয়ারি করবেন তিনি একটা এনকোয়ারি রিপোর্ট সেই সংশ্লিষ্ট থানার ওসিকে দেবেন, সেই ওসি আবার সেটা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। তৃতীয় ক্ষেত্রে বলা হয়েছে যে জেলার পুলিশ সুপার কিংবা পুলিশ কমিশনারকে একজন সুদক্ষ অফিসারকে নিয়োগ করতে হবে যিনি এই পাসপোর্টটাকে চূড়ান্ত শিলমোহর দেওয়ার আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তার উপরেই সর্বোচ্চ ক্ষমতা ন্যস্ত করা থাকবে। এবং চতুর্থত বলা হয়েছে যে পাসপোর্টের এই আবেদন এবং সেটা দেখা, সেটা নিষ্পত্তি করার ব্যাপারে যে লগইন আইডি তৈরি করা হবে সেই লগইন আইডি পাসওয়ার্ড এসপি এবং সিপি ছাড়া অন্য কারো কাছে থাকবে না। অর্থাৎ এই ব্যাপারগুলির ক্ষেত্রে এর আগে যে সমস্ত সমস্যা ছিল যে কেউ চাইলে সেইগুলি লগ ইন করতে পারতো, অনেক ক্ষেত্রে নিচু স্তরের অফিসার বা কনস্টেবলরাও সেগুলিকে যাচাই করতে পারতেন, এবার কিন্তু যে কেউ সেটা করতে পারবেন না। অর্থাৎ গতকাল রাজ্য পুলিশের ডিজি যেটা বলেছিলেন যে পুলিশের ভূমিকা নেই পাসপোর্টের ক্ষেত্রে, কিন্তু কোথাও গিয়ে দেখা গেল তিনি যে সময় এই সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলি বলছিলেন ঠিক তার কিছু সময় পরেই স্টেট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অর্থাৎ এসআইবি থেকে এই নয়া নির্দেশিকা পাঠানো হয়েছে ইমেল মারফত জেলাগুলির ক্ষেত্রে। বুঝতে পেরেছি সুজয়, অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো, অনেক ধন্যবাদ তোমাকে। আর পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে এবার আরও সতর্ক লালবাজার। একের পর এক পাসপোর্ট জালিয়াতির সামনে আসতেই তৎপর পুলিশ, আনা হচ্ছে নতুন অ্যাপ, বেশ কিছু বদল আনা হবে ভেরিফিকেশনেও। থানায় ভেরিফিকেশনের সময় কি কি নথি দেখাতে হবে তার মেসেজ চলে যাবে আবেদনকারীর মোবাইলে। কোথায় গিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে তার লোকেশন দিতে হবে নতুন অ্যাপে। প্রতিটি থানায় পাসপোর্ট অফিসারকে আরও কড়া হওয়ার নির্দেশ, অফিসারকে ট্রেনিং দেওয়া হচ্ছে। তথ্যে খামতি থাকলে কোনোভাবেই বরদাস্ত নয়। আবেদনকারী ভাড়া বাড়িতে থাকলে স্থায়ী ঠিকানায় থানা থেকে এনওসি জমা দিতে হবে। আসলে কি জানেন তো, এই জাল পাসপোর্ট কাণ্ডে মনোজ গুপ্ত গ্রেপ্তারের পর থেকেই আরো বেশি সতর্ক হয়ে চলেছে গাইঘাটার চাঁদপাড়া পঞ্চায়েত। বাড়ি ভাড়ার ক্ষেত্রে এবার সতর্ক করা হলো গ্রামবাসীদের, নিরাপত্তায় লাগু করা হলো বেশ কিছু নয়া নিয়মবিধি। ভাড়াটেদের ক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড স্থানীয় পঞ্চায়েতে জমা দেওয়ার নির্দেশ। আগামী দিনে মাইকিং করেও স্থানীয় এলাকার লোকেদের সতর্ক করা হবে জানিয়েছেন চাঁদপাড়ার পঞ্চায়েত প্রধান। বিভিন্ন জায়গা থেকে জঙ্গিরা, তারা মৌলবাদীরা এসে এখানে ক্ষতি করার চেষ্টা করছে আমাদের রাজ্যের বা দেশের, সেই জন্য প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। এটা তো আমরা লোকাল থানায় তো একটা আমাদের করতেই হবে, মাস পিটিশন আমাদের দিতে হবে। এই ধরনের আননোন লোকজন ঘোরাফেরা করছে এখানে, আর এলাকার শান্তির উদ্দেশ্যে তো এটা আমাদের করতেই হবে। এর জন্য আমরাও তো দায়ী। আমরা পয়সা নিয়ে 10,500 টাকা ভাড়া দিচ্ছি, থাকছি, কোথা থেকে আসে দেখছি না, এই তো চলছে এখন। আর এদিকে বাংলায় ফের জলে অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং তার আশ্রয়দাতা। বাংলাদেশের যুবককে ছেলে পরিচয় দিয়ে আশ্রয় দেওয়ার অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর 24 পরগনার বাগদায় হানা পুলিশের। আরো বিস্তারিত জানবো, সহকর্মী দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দীপঙ্কর, দেখো, বছর দুয়েক আগে বাংলাদেশ থেকে এই ব্যক্তি মাসুদ মন্ডল, এবং এই মাসুদ মন্ডল ওরফে রাহুল মন্ডল নাম দেয়। মাসুদকে বাবা পরিচয় দিয়ে রাহুল মন্ডল নামে সে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড
সমস্ত কিছু বানিয়েছে। এটা গত 2 বছর ধরে বাগদা এলাকায় যে বসবাস করছে এবং এটা জানতে পারার পর বাগদা থানায় যখন এই ইনফরমেশন আসে, তারপর বাগদা থানা ওই বাড়িতে গিয়ে তল্লাশি করে এবং তল্লাশি করে যে সমস্ত কার্ড তার উদ্ধার হয় সমস্তগুলোই নকল, এবং তার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যে মাসুদ, যাকে বাবা পরিচয় দিয়েছিল, তাকেও গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। এবং জানতে পারছে বাংলাদেশের যশোর জেলার চৌগাছা আপড়া গ্রামের বাসিন্দা এই রাসেল, সে এখানে এতদিন ধরে ভারতীয় হিসাবে থাকছিল এবং ভারতীয় সমস্ত কাগজপত্র সে বার করেছিল। বাগদা থানার পুলিশ জানতে পেরে তাদের দুজনকেই গ্রেপ্তার করেছে, যে বাংলাদেশ থেকে এসেছিল এবং যাকে বাবা পরিচয় দিয়েছিল। এই দুজনকেই গ্রেপ্তার করে আজ বনগাঁ আদালতে তোলা হবে। বেশ, অনেক ধন্যবাদ তোমার দীপঙ্কর। সন্দেশখালীতে বাড়ছে বাংলাদেশে অনুপ্রবেশ, জঙ্গি যোগের আশঙ্কা করছেন গোয়েন্দারা। ওপার বাংলা থেকে এপার বাংলায় বিয়ে করে বসতি স্থাপন বেড়েছে আগের তুলনায়। তাদের আত্মীয়দের আসা যাওয়াতেও জঙ্গি যোগ থাকতে পারে মনে করছেন সন্দেশখালীর স্থানীয়রা। সন্দেশখালীর থুবা নদীর উল্টো দিকে খুলনা পারে 10-15 বছর আগে যে বসতি ছিল তার থেকে অনেক বেশি বসতি বেড়ে গেছে। ওখানকার মানুষ মানছেন যে ওই এলাকাতে বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশিরা এসে থাকতে শুরু করেছেন। এই আত্মীয়র বেশে অনেক সময় জঙ্গি ঢুকে যাওয়ারও আশঙ্কা করছেন এলাকার স্থানীয়রা। মুসলিম আছে, ওদের মেয়েটে এবার বাংলাদেশে বিয়ে দিয়েছে, তারা আসলো এসে এবারে এখানে ঘর দরজা বাঁধলো, সেই জামাই সূত্রে ওরা বসে যাচ্ছে, এসে এখানে সব হয়ে যাচ্ছে ওদের। আমাদের জ্ঞান পড়ায় আমরা দেখেছি 3-4 ঘর ছিল ওরা, এখন দেখা যাচ্ছে যে ওখানে ওরা মানে নদীর চর ভেরিয়ে ঘর দরজা হয়ে গেছে। কম বেশি করে এখন মেয়ে জামাই করে হেন তেন করে আসে, মানে পাশাপাশি সব মোটামুটি ভর্তি হয়ে যাচ্ছে এক এক করে। কোথা থেকে আসছে? বাংলাদেশ থেকে ছাড়া কোথা দিয়ে আসবে এরা? এদের তো আর আত্মীয় স্বজন তো এখানে আশেপাশে তো কোথাও নেই। যদি ভেরিফিকেশন করে আমাদের থানা বা বিডিও অফিস ফফিস, যদি ওরা যদি একটু করে দেখে, চেক করে দেখে, তবে দেখলে বুঝতে পারবে যে ওরা সবই। এইটুকুটা বলতে পারি, আমরা দেখেছি, জানি আমরা বাংলাদেশ দিয়ে আছে, এমনকি ধুচিনিখালিতেও আসছে। খুলনা পাড়ে যে মানুষজনের বসতি রয়েছে, সেই বসতি আজ থেকে 25 বছর আগে বা 15 বছর আগে যে বসতি ছিল সেটা অনেকটা বেড়েছে। এত বসতি কোথা থেকে আসছে এ নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আছে, এবং এখানেই মনে করা হচ্ছে যে বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষজন আসছে তারা এই খুলনাপাড় এলাকায় থাকছে, বসবাস করছে এবং এখানকার সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছে। এখানেই প্রশ্ন উঠছে যে এই অনুপ্রবেশকারীদের সঙ্গে দুষ্কৃতিমূলক বা জঙ্গিমূলক যে ধরনের কাজের সঙ্গে যুক্ত যারা, তারাও তো এই একইভাবে চলে আসতে পারে। এই সমস্ত নানা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যখন পাসপোর্ট কাণ্ডে, জাল জন্ম সার্টিফিকেট কাণ্ডে একের পর এক মানুষের আনাগোনা এবং জাল বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যাচ্ছে। সেই সময় এই দিকেও কিন্তু পুলিশের আলাদা করে নজরদারি রয়েছে, গোয়েন্দাদের আলাদা করে নজরদারি রয়েছে যে এখান থেকে নতুন করে কোনো মানুষের আসা যাওয়া হচ্ছে কি হচ্ছে না, সে নিয়েও কিন্তু গোয়েন্দাদের নজর রয়েছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, খুলনাপাড়। আর এই মুহূর্তে যে বড় খবরের নজর রাখবো, দিনহাটা শহরে বাড়ি তৈরির জাল প্ল্যান বিতর্কের জের পদত্যাগ করলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মহেশ্বরী। আরো বিস্তারিত জানাবেন আমার সঙ্গে রয়েছেন সুমন কল্যাণ ভদ্র। সুমন, দেখো, বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল যে দিনহাটা পুরসভায় একাধিক জাল বাড়ির প্ল্যান পাস করা হয়েছে এবং সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে অভিযোগও দায়ের করেছিল দিনহাটা পুরসভা। এবং তারপর এক ব্যক্তিকে, দিনহাটা পুরসভার এক কর্মচারীকে কিন্তু পুলিশ ঘেরাও করে, আটক করে। এবং আজকে ছিল বোর্ড মিটিং, সেখানে পদত্যাগ করেছেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মহেশ্বরী। তার যেটা বক্তব্য, যেহেতু দিনহাটা পুরসভার নামে অভিযোগ উঠেছে, ফলে তিনি যদি বলে থাকেন তদন্তে প্রভাবিত হতে পারে, আর এই কারণেই তিনি কিন্তু পদত্যাগ করেছেন। তিনি দায় স্বীকার করে পদত্যাগ করলেন। তৃণমূল কি বলছে সুমন? দেখো, আমরা উদয়ন বাবুর সাথে কথা বলেছিলাম, দিনহাটা যেহেতু উদয়ন গুহ খাস তালুক, তিনি যেটা বললেন যে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন, এটা ঠিক, তবে এটা একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে তাকে বলতেও হলো না তিনি পদত্যাগ করেছেন তদন্তের স্বার্থে। ঘটনা একটা ঘটেছে, সেটা নিয়ে কিন্তু সকলেই জানে যে জাল বাড়ির প্ল্যান পাস করা হচ্ছিল বেশ কিছু, এবং আর্থিকভাবে প্রচুর ক্ষতি হয়েছে দিনহাটা পুরসভার। এই ঘটনা যখন জানাজানি হয় তখনই কিন্তু নড়ে চড়ে বলেছিল প্রশাসন, এবং দিনহাটা থানাও কিন্তু এটা নিয়ে তদন্ত করছে। ফলে সব মিলিয়ে আজকে যখন বোর্ড মিটিং হয় সেখানেই কিন্তু তিনি পদত্যাগ করেন। যদিও তার পদত্যাগ পত্র নিয়ে কিন্তু কাউন্সিলররাও কিন্তু অনেক তর্ক বিতর্ক করেছেন, কিন্তু তিনি জানিয়েছেন যে স্বচ্ছতা রাখতে তিনি পদত্যাগ করলেন। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ তোমাকে সুমন।
আরও একবার জানিয়ে রাখি আপনাদের, এই মুহূর্তে দিনহাটা শহরে জাল বাড়ি তৈরির প্ল্যান আর তার অভিযোগে পদত্যাগ করলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান।